সকালটা যেন শুরুই হয়েছিল এক অদ্ভুত নিস্তব্ধতা আর উৎকণ্ঠা দিয়ে। ভোরের আলো পুরোপুরি ফুটে ওঠার আগেই ইমতিদের বাড়ির উঠোনে লোকজনের ভিড় জমে যায়। কারো হাতে তসবি, কেউ নিচু স্বরে দোয়া পড়ছে, কে বা শাশুড়ি মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। শাশুড়ি মা বারবার আনিতার কপালে হাত রেখে দেখছেন, মাঝে মাঝে আঁচল দিয়ে চোখ মুছে আবার তার মুখের দিকে তাকাচ্ছেন। মাহিন বাবা, তাড়াতাড়ি গাড়ি ডাক, আমার বুকটা কেমন জানি করতাছে, মেয়েটারে হাসপাতালে নিতে হইব। মাহিন কোনো কথা বলল না। 25 বছরের ছেলেটার মুখে আজ অদ্ভুত এক কঠোরতা, চোখের নিচে কালো ছাপ। সারা রাত ঘুম হয়নি বোঝাই যায়, তবুও নিজের ভিতরের দুশ্চিন্তাটা কাউকে বুঝতে দিতে চায় না। দ্রুত বাইরে বেরিয়ে গেল সে। মাহিন ইমতির ছোট ভাই। অল্প সময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো বাড়ির সামনে। আনিতাকে সাবধানে স্ট্রেচারে তুলে গাড়িতে উঠানো হলো। শাশুড়ি মা একপাশে বসে তার হাত ধরে আছেন, মাহিন সামনের সিটে। পুরো পথটুকু আনিতা একবারও চোখ খুলল না। হাসপাতালের সাদা দেওয়ালগুলো যেন আরো বেশি নির্জন লাগে। ডাক্তার ধৈর্য নিয়ে সব পরীক্ষা করলেন, রক্তচাপ, নাড়ি, বিভিন্ন পরীক্ষা। সবকিছু শেষ করে তিনি মৃদু হেসে বললেন, ভয়ের কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপ আর দুর্বলতার কারণে এমন হয়েছে। কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। শাশুড়ি মায়ের বুক থেকে যেন পাথর নেমে গেল। কিন্তু আনিতা, তার চোখ দুটো কেমন যেন ফাঁকা। ডাক্তার কিছু জিজ্ঞেস করলে শুধু মাথা নাড়ে, একটা কথাও বলে না। দুদিন পর বাড়ি ফিরল আনিতা, কিন্তু যেন সে আর আগের সেই আনিতা নেই। যে মেয়েটা হাসতে হাসতে পুরো বাড়ি মাথায় তুলে রাখত, সে এখন দিনের পর দিন চুপচাপ বসে থাকে, কথা বলে না, হাসে না, কারো দিকে তাকিয়েও ঠিক মতো তাকায় না। বেশিরভাগ সময়ই জানালার পাশে বসে থাকে। কখনো কখনো চোখ বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়ে। কেউ জিজ্ঞেস করলে বলে, চোখে কেমন জানি জ্বালা করে। কিন্তু সবাই জানে জ্বালা চোখে নয়, জ্বালা তার বুকের ভেতরে। বিকেল হলে আনিতা চলে যায় গ্রামের পশ্চিম পাশের পুরনো পুকুর ঘাটে। চারপাশে বিশাল আম গাছ, কদম গাছ। ঘাটের শেষ সিঁড়িটার উপর বসে থাকে সে। কখনো পুকুরের পানিতে নিজের মুখ দেখে, কখনো অস্ত যাওয়া সূর্যের দিকে তাকিয়ে থাকে। এই ঘাটটায় কত স্মৃতি। বিয়ের পর প্রথম ঈদে ইমতি তাকে এখানে নিয়ে এসেছিল। পানিতে হাত ডুবিয়ে বলেছিল, শোনো, আমি যদি কোনোদিন অনেক দূরে চলে যাই, তুমি এই জায়গায় আসবা, কারণ আমি যত দূরেই থাকি আমার স্মৃতি এখানেই থাকবো। সেদিন আনিতা হেসে বলেছিল, তুমি আমাকে ফেলে কোথাও যাইতে পারবা না। ইমতি হেসেছিল। আর আজ সে সত্যিই অনেক দূরে। স্থানীয় সময় রাত 8:10। মেলবোর্ন শহরে সমুদ্র তীরবর্তী এলাকায় ব্লু হরাইজন ইনের অফিস রুমে বসে আছে ইমতি হাসান মুবিন। সামনে ধোয়া ওঠা কফির কাপ, তবুও কফিতে তার মন নেই। জানালার বাইরে সাগরের ঢেউ আছড়ে পড়ছে, কিন্তু তার কানে বারবার ভেসে আসছে আনিতার কান্নার শব্দ। ঠিক তখনই ধীরে ধীরে রুমে ঢুকলো মারিয়া জোসেফ। ফর্সা গায়ের রং, হালকা বাদামি চুল, ভাঙা ভাঙা বাংলায় কথা বলে, ধর্মে মুসলিম। তার পিতা ছিলেন তুরস্কের নাগরিক, মা ছিলেন স্থানীয় একজন ক্যাথলিক মহিলা। মারিয়ার ছোটবেলাতেই তার মা মারা যান। স্ত্রীকে হারানোর পর মারিয়ার বাবা নিজের সবটুকু ভালোবাসা মেয়ের উপর ঢেলে দেন। দিনরাত পরিশ্রম করে এই হোটেল গড়ে তোলেন, নিজ হাতে মানুষ করেন মারিয়াকে। প্রায় 4 বছর আগে ইমতির সঙ্গে পরিচয় হয় তাদের। সেদিন গভীর রাতে হোটেলে হঠাৎ আগুন লেগে গিয়েছিল। সবাই যখন প্রাণ বাঁচাতে ব্যস্ত, তখন ইমতি নিজের জীবন বাজি রেখে ভিতরে ঢুকে মারিয়ার বাবাকে বের করে আনে। কিন্তু ততক্ষণে মানুষটা অনেকটাই পুড়ে গিয়েছিল। দীর্ঘ কয়েক মাস হাসপাতালে ছিলেন তিনি। সেই সময় নিজের কাজের পাশাপাশি প্রতিদিন হাসপাতালে গিয়ে তার খোঁজ নিতে ইমতি। হাসপাতালে মারিয়ার বাবাকে রক্তও দিয়েছিল ইমতি। মারিয়াকে সাহস দিত, হিসাবপত্র সামলাতে সাহায্য করত। হাসপাতালের কাগজপত্র থেকে শুরু করে হোটেলের কর্মচারীদের বেতন, সবকিছুতেই পাশে ছিল। মৃত্যুর কয়েকদিন আগে মারিয়ার বাবা ইমতির হাত শক্ত করে ধরে বলেছিলেন, আমার মেয়ে ছাড়া এই দুনিয়ায় আর কেউ নাই। সে বাংলা ঠিকমতো বলতে পারে না, মানুষ চিনতেও পারে না, তুমি ওরে দেখে রাখবা। ইমতি মাথা নত করেছিল, কথা দিয়েছিল, সেই কথা আজও রেখেছে। আইনগতভাবেও এখন মারিয়ার সবচেয়ে কাছের অভিভাবক ইমতি। মারিয়া ধীরে ধীরে ইমতির পাশে এসে দাঁড়ালো, মুখে হালকা হাসি, কিন্তু চোখে অদ্ভুত এক প্রশ্ন। হোয়াট হ্যাপেন্ড? তুমি অনেকক্ষণ ধইরা চুপ। ইমতি দীর্ঘশ্বাস ফেলল।
আনিতা সব জেনে গেছে। মারিয়ার আঙুলগুলো অজান্তে শক্ত হয়ে এলো, তবু সে হাসিটা মুছে যেতে দিল না। শুধু ধীরে বলল, তুমি ওর সাথে কথা বলছো? হ্যাঁ। ও অনেক কষ্ট পাইছে, তাই না? ইমতি কোনো উত্তর দিল না। জানালার বাইরে তাকিয়ে রইল। মারিয়া আর কিছু বলল না, শুধু চুপচাপ নিজের পেটের উপর হাত রাখলো। ইমতির চোখ হঠাৎ সেদিকে আটকে গেল। 7 মাসের সন্তান। জীবন কখন কোন মোড়ে নিয়ে আসে মানুষ নিজেও জানে না। একদিন শুধুই দায়িত্বের কারণে মারিয়ার পাশে দাঁড়িয়েছিল সে। তারপর সেই দায়িত্বই ধীরে ধীরে হয়ে উঠেছিল সম্পর্ক। অথচ আজও কেন তার বুকের ভেতর আনিতার জন্য এমন হাহাকার জেগে ওঠে? কেন 1000 মাইল দূরের সেই মেয়েটার নীরব মুখ বারবার এসে ভেসে ওঠে তার চোখের সামনে? উত্তর খুঁজে পায় না ইমতি। শুধু নিঃশব্দে মারিয়ার পাশে বসে থাকে। আর মনে হয় মানুষের জীবনে কিছু সম্পর্ক দূরে গিয়েও কখনো দূরে যায় না। হৃদয় চাইলেই দুজনকে দেওয়া যায় না। আনিতার স্মৃতি কুড়ে কুড়ে খাচ্ছে ইমতিকে। এদিকে পুকুর ঘাটের সিঁড়িতে বসে আছে আনিতা। রাত অনেক হয়েছে, আকাশে মেঘ, দূরে কোথাও ঝিঝি পোকার ডাক। তার হাতে হাসপাতালের একটা খাম। আজ বিকেলে একা একাই হাসপাতালে গিয়েছিল সে। কিছুদিন ধরে শরীরটা কেমন যেন লাগছিল। ডাক্তার কিছু পরীক্ষা দিয়েছিলেন, সেই রিপোর্টটাই এখন তার হাতে। কাপা হাতে খামটা খুলল আনিতা। মোবাইলের আলো জ্বালিয়ে রিপোর্টের শেষ লাইনে চোখ পড়তেই তার বুক কেঁপে উঠল। প্রেগনেন্সি টেস্ট পজিটিভ। কয়েক মুহূর্ত স্থির হয়ে বসে রইল সে। চোখ ঝাপসা হয়ে এলো, ঠোঁট কাঁপছে। মা হতে চলেছে সে। তার আর ইমতির ভালোবাসার একটা অংশ ধীরে ধীরে বেড়ে উঠছে তার শরীরের ভেতর। অথচ যার হাত ধরে এই স্বপ্ন দেখা, সে আজ 1000 মাইল দূরে। আনিতা ধীরে ধীরে রিপোর্টটা বুকের সঙ্গে চেপে ধরল। চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। চারপাশে কেউ নেই, তবু মনে হলো এই পৃথিবীতে তার চেয়ে একা মানুষ আর কেউ নেই। হঠাৎ বুকের ভেতর জমে থাকা সব কষ্ট যেন একসঙ্গে বেরিয়ে এলো। পুকুর ঘাটের শেষ সিঁড়িতে বসে 2 হাতে মুখ ঢেকে শিশুর মতো কাঁদতে লাগলো আনিতা। এ কান্না শুধু অভিমানের নয়, এ কান্না আনন্দেরও নয়। এ যেন একসঙ্গে হারিয়ে ফেলা আর ফিরে পাওয়ার কান্না। কতক্ষণ এভাবে কেঁদেছে সে নিজেও জানে না। আকাশে তখন অল্প অল্প চাঁদের আলো। পুকুরের পানিতে সেই আলো কেঁপে কেঁপে উঠছে। আনিতা ধীরে ধীরে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। রিপোর্টটা খুব যত্ন করে আঁচলের ভাঁজে রেখে বাড়ির দিকে হাঁটতে লাগলো। বাড়িতে ফিরে দেখলো শাশুড়ি মা এখনো জেগে আছেন। বারান্দায় বসে তসবিহ পড়ছিলেন। আনিতাকে দেখেই তড়িঘড়ি উঠে দাঁড়ালেন। কই গেছিলি মা? শরীর খারাপ, তাও একা একা বাইরে যাস? কথাগুলো শেষ করার আগে আনিতা দৌড়ে গিয়ে শাশুড়ি মাকে জড়িয়ে ধরল। তারপর আর নিজেকে সামলাতে পারল না, হাউমাউ করে কেঁদে উঠল। শাশুড়ি মা প্রথমে কিছু বুঝতে পারলেন না। আতঙ্কিত হয়ে বললেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন? আনিতা কাপা হাতে আঁচল থেকে রিপোর্টটা বের করে দিল। শাশুড়ি মা কাপা কাপা হাতে কাগজটা নিলেন। বয়সের কারণে ইংরাজি সবটা বুঝতে পারলেন না, তবু নিচে ডাক্তারের বাংলায় লেখা কথাগুলো পড়তে পড়তে হঠাৎ থেমে গেলেন। চোখ বড় হয়ে উঠল। তারপর অবিশ্বাস ভরা চোখে আনিতার দিকে তাকালেন। তুই তুই মা হতে চলছিস? এই কথাটা শুনেই আনিতা আবার কেঁদে উঠল। মাথা নিচু করে শুধু বলল, আম্মা, আমি কি এত সুখের খবর একা একা বইতে পারবো? ওরে ছাড়া আমি কেমনে থাকবো? শাশুড়ি মায়ের বুকটা হু হু করে উঠল। তিনি কোনো কথা বললেন না, শুধু মেয়েটাকে নিজের বুকের মধ্যে টেনে নিলেন। ডান হাত দিয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলেন। মায়ের মতো, ঠিক নিজের মেয়ের মতো। তার নিজের চোখও ভিজে উঠেছে, তবু কণ্ঠ শক্ত করে বললেন, কাঁদিস না মা। আল্লাহ যারে কষ্ট দেন তার জন্য সুখও রাখেন। তোর বুকের ভেতর এখন শুধু তোর না, আর একটা ছোট্ট প্রাণেরও ঠিকানা। তুই ভেঙে পড়লে সে কোথায় দাঁড়াবে? আনিতা কিছু বলল না, শুধু শাশুড়ি মায়ের বুকের ভেতর মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। সেদিন রাতে ইমতি ছিল না, তবু প্রথমবারের মতো আনিতার মনে হলো সে পুরোপুরি একা নয়। কারণ কিছু সম্পর্ক রক্তের হয় না, তবুও সেগুলো মায়ের আঁচলের মতোই নিরাপদ হয়। আর কিছু অপেক্ষা, 1000 কষ্টের পরও কখনো ফুরিয়ে যায় না। মাথার কাছে থাকা ফোনটা হাতে নিল সে। স্ক্রিনে তখন 12টা 33 মিনিট বাজে। ফোন হাতে নিতে ইমুতে ইমতির ফোন। হৃদয়ে বিদ্যুৎ চমকালো আনিতার। সেই যে আনিতাকে ইমতি বকাঝকা করেছিল, তারপর আর ফোন দেয়নি। আনিতা দ্রুত কলটা 7-5 না ভেবেই রিসিভ করলো। ও পাশ থেকে ভেসে আসা কথাগুলো যা আনিতা শুনল, মুহূর্তে মাথায় আকাশ ভেঙে পড়ল আনিতার।
এটা কি শুনল সে? এটা সৃষ্টিকর্তা কি শোনালো তাকে? অভাগা যেদিকে যায় নদী শুকিয়ে যায়। চলবে গল্প অকালে ঝরে যাওয়া ফুল, পর্ব 2। আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।